No. শোনা যায়? হ্যালো? হ্যাঁ ভাইয়া শুনতে পাচ্ছি। আচ্ছা, ঘর থেকে শোনা যায়, শুরু করি আমরা। আর এখন তোমরা মেবি আমি অনামিকা অনামিকা এই একটু আগে তো ঢুকতে পারতেছিল না এখন। আচ্ছা ওইটা লিঙ্কে কাজ করে না, আমি ডিউরেশন দিয়ে রাখছিলাম। হুম, যাই হোক, এখন এইটা আসতে বলো। নিচের লিঙ্কটা হচ্ছে এখন মেইন লিঙ্ক, ওইটা তুমি আবার ক্লিন করে দাও। আচ্ছা, এখন ইন্ট্রোডাক্টরি ক্লাস কি লাগবে? অনিকা, গতদিন মানে করছিলে না তুমি? ভাইয়া রেকর্ড ভাইয়া আমাকে চালু বলতেছেন? করছি। বুঝি নাই। বলছি আমাকে বলতেছেন, বুঝি নাই আমি। হ্যাঁ, বলছি তোমাদের দুইজনেরই যে আসলে হ্যাঁ, তো তোমাদের ইন্ট্রোডাক্টরি ক্লাস লাগবে কিনা? গতদিন করছিলা? মানে প্রথম যেটা ক্লাস নিয়েছিলাম। হ্যাঁ, এই যে কয়েকদিন আগে নিছিলেন সেইটা পাইছিলাম, হ্যাঁ, কিন্তু অনেক আগের ক্লাস তো আমি ছিলাম না। না, অনেক আগের ক্লাস তো আমরা তখন জিরো থেকে শুরু করতেছি একদম। ওগুলো বাদ। বুঝছো? জি ভাইয়া। এখন তোমার ওই প্রবলেমটা সলভ করতে পারছিলা? আর তুমি তো একটা প্রজেক্টের কথা বলছিলে, আমি আসলে এত বিজি ছিলাম, তোমার মেসেজ আসলে দেখছি অনেকদিন পর। অনলাইনে থাকি কিন্তু আসলে। করে ফেলছি, এখন হয়ে গেছে, সমস্যা নেই। ও আচ্ছা, বলছি ইন্ট্রোডাক্টরি ক্লাস লাগবে আজকে? আজকে না হলেও হয়। সবাই সবাই থাকলে তো দিতাম, তো তোমরা তো জানো এখন তোমাদের দিয়া আমার নষ্ট করাই ভালো। আমাদের রোড ম্যাপটা তো জানো, তাইলেই হবে যে আসলে আমরা কোথায় দিয়ে কোথায় যাইতেছি। রূপা কি মানে রেকর্ড করতেছিস না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা। রেকর্ড শোনো, রেকর্ড শুরু করলে বললো ওই তোমার রেজুলেশন এবং সাউন্ড বাড়াই নিও, মানে ব্রাইটনেস। এসে হ্যাঁ ভাইয়া আছে। তাহলে কি শুরু করতে পারি? হ্যাঁ করেন। একটু রেসপন্স করবে একজনে, তাহলে বুঝতে পারছি ওইটা হবে। স্ক্রিন দেখা যায়? হ্যাঁ স্ক্রিন দেখতে ভাইয়া পাইতেছো? হ্যাঁ পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে তাহলে। এটা হচ্ছে আচ্ছা, আমাদের তো গতদিন হচ্ছে ইন্ট্রোডাক্টরি আসলে ক্লাসটা গিয়েছিল, যারা ছিল অনেকে মেবি ছিল না। আর ওরকম মনে হয় ছিল। যাই হোক, তোমার মনে হয় ছিল কিনা জানি না। আমি আর ইন্ট্রোডাক্টরি ভিডিও আসলে মানে ক্লাস নিতেছি না। ঠিক আছে, আজকে একদম আমরা শুরু থেকে মোটামুটি একটু প্র্যাকটিস করে দেখি আর কি। ঠিক আছে, আমি আসলে রেফারেন্স হিসেবে এই ডব্লিউ3 স্কুল ফলো করব। ডব্লিউ3 স্কুল দেখে দেখে আসলে তোমরা প্র্যাকটিস করবা। ঠিক আছে? আচ্ছা, তাইলে হচ্ছে আমরা আজকে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা একদম শুরু থেকে শুরু করব। আচ্ছা, একদম যেহেতু শুরু থেকে শুরু করতেছি, তাহলে আমি আসলে কিছু ইন্ট্রোডাক্টরি কথা বলে নেই। যেমন আমাদের সি ল্যাঙ্গুয়েজটা হচ্ছে একটা জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ। এখন অনেকে প্রশ্ন আসতে পারে জেনারেল পারপাস কি? জেনারেল পারপাস হচ্ছে তোমার যেই ডোমেইন নলেজ আছে যেদিকে, সেই দিকের উপরে আসলে সেই ফিল্ডে তুমি এই ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করতে পারো। আর এটা মূলত ডেভেলপ করা হয়েছে ৭২ সালে। কোনো জায়গায় সূত্র আছে, এটা দেখে নাও। আর এটা আসলে খুবই পাওয়ারফুল একটা ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, আর এইটা দিয়ে আসলে এইটা ব্যবহার করে আমাদের অপারেটিং সিস্টেম তৈরি করা হয়, ডাটাবেস, হ্যাঁ, তৈরি করা হয়, বিভিন্ন অ্যাপ্লিকেশন তৈরি করা হয়। তার মানে কনফিউশন হওয়া না যে আসলে একটা সি ল্যাঙ্গুয়েজ শিখলে আমার একটা ভবিষ্যৎ কি? আমি এটার ভবিষ্যৎ ক্লাস শেষের দিকে আসলে একটা সামারি করবো যে আসলে সি ল্যাঙ্গুয়েজ শিখলে পৃথিবীর তুমি কোন কোন ল্যাঙ্গুয়েজ গুলো আসলে অলরেডি শিখে গেছো নিজের অজান্তে। ঠিক আছে, এগুলো নিয়ে আমি আলাপ করবো। তাহলে আমরা শুরু করতে পারি।
বেসিক্যালি আমরা সবাই জানি এতদিনে যে আসলে একটা সি ল্যাঙ্গুয়েজের একটা আসলে কোড সিনট্যাক্স দেখতে কিরকমের এটা সিনট্যাক্স দেখতে এরকমেরই হয়। যেমন এইখানে তোমার আমরা একটা হ্যাশ সাইন দেওয়ার পরে ইনক্লুড আছে, তারপরে studio.h আছে। এখন ইনক্লুড মানে হচ্ছে এটা তোমার যে ফাইলটাকে তুমি ইনক্লুড করবা মানে তোমার প্রজেক্টে ঢুকাবা সেটাকে জন্য ইনক্লুড লিখতে হবে এবং হ্যাশট্যাগ দিয়ে এরকমের। তারপর তোমার স্টুডিও এজ, যেহেতু স্টুডিও এজ কি করে হেডার মানে হচ্ছে তোমার এটা একটা হেডার ফাইল। একটু একটু ওয়েট করো। রূপা, শোন তুই একটু রেসপন্স করিস, ঠিক আছে? আমার এই বাসার পাশে হচ্ছে মাইক বাজে তো আওয়াজ না বোকা ঘুমাও না, তুই একটু রেসপন্স করিস। হ্যালো। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ তো অনামিকা মানে ঢুকতে পারতেছে না, ডিসমিস আসে। আর ডিসমিস আছে ওই নিচের লিঙ্কটা এখন কার্যকরী আছে। তুমি রিফ্রেশ দিয়া নতুন করে ঢুকতে বলো, আমার লিঙ্ক চলতেছে। আর তোমাদের একটু ক্লাসের মধ্যে ডিস্টার্ব করলাম ভাই, ফোন দিচ্ছে না, বুঝছো? আচ্ছা শুরু করি তাহলে। আচ্ছা নাকি অনামিকা আসবে? অনামিকা কেমন হবে এগুলো তোমরা জানো, যদিও আমি শুরু করতেছি। তারপর দেখো অনামিকা ওয়েট করতেছি, ওটা ডাক দাও। না ভাইয়া শুরু করেন, রেকর্ড তো আছে, পরে দেখে নিতে পারবেন। ও ঢুকতেছে এখন। আচ্ছা ঠিক আছে তাই না? আচ্ছা তাইলে সবাই মনোযোগী হোক, কথা শোনা যায়? হ্যাঁ আচ্ছা তাইলে হচ্ছে এই স্টুডিও এইচ মানে হচ্ছে যখন এইচ দ্বারা ডট এইচ মানে ডট এইচ মানে হচ্ছে কি এটার সাথে হেডারকে ইনক্লুড করলাম, তাহলে এটা হচ্ছে যখন তোমরা একটু আরো ম্যাচিউর হবে মানে এই ফাংশনের উপরে মানে এই ল্যাঙ্গুয়েজের উপর, তখন এগুলো বুঝতে পারবা। যেমন অ্যাডভান্স ল্যাঙ্গুয়েজে যাবা যে ডট দিয়ে পড়ে কি, ডট দিয়ে একটা ফাইলের সাথে একটা অ্যাক্সেস করে কানেক্ট করে। স্টুডিও মানে হচ্ছে কি সে হচ্ছে ইনপুট আউটপুট নিয়ে কাজ করে মূলত, আর কিছু নিয়ে কাজ করবে না। এটা গেল। তারপর হচ্ছে এখানে যেহেতু আছে আইএনটি মানে ইন্টিজার টাইপের একটা ফাংশন। হ্যাঁ এখন এটা আমাদের ডিফল্ট ভাবে দেয়া থাকে আমাদের সির ভিতরে। আর মেইন হচ্ছে একটা ফাংশন, আর ইন্টিজার হচ্ছে কি একটা টাইপ, হ্যাঁ ডাটার টাইপ। এখন তোমরা এটা কি আসতেছে আবার? আচ্ছা এখন তোমরা একটা ফাংশন দেখলে কেমনে চিনবা? মনে কর তোমার অনেকগুলা কোড দেওয়া হইলো, হ্যাঁ তোমার অনেকগুলা কোড দেওয়া হলো, তুমি একটা ফাংশন দেখলে কেমনে চিনবা? এখন ফাংশন চেনার উপায় হচ্ছে কি এই যা মানে যেই একটা কিওয়ার্ড থাকুক এখানে মেইন লেখা আছে, মেইন লেখার পর প্যারেনথেসিস দেওয়া আছে, প্যারেনথেসিস দেওয়া থাকলে বুঝবে এটা একটা ফাংশন। এই রকমের যতগুলা তোমার হচ্ছে কোডের ভিতরে এই রকমের প্যারেনথেসিস দিয়ে আটকানো দেখবা, ওপেনিং ক্লোজিং করা, তাহলে এটা বলবে এটা একটা ফাংশন। এখন ফাংশনের কাজ তো জানোই, একটা ফাংশন হচ্ছে বিল্ট-ইন ভাবে তৈরি করা থাকে, তুমি নিজেও তৈরি করতে পারো। মনে করো কি যে তুমি কফি মেশিন দেখছো, সেখানে জাস্ট তুমি কফি চাও, তোমার হচ্ছে কাপে কফি চলে আসে। তুমি দুধ চা চাইলে দুধ চা চলে আসবে, রং চা চাইলে রং চা চলে আসে। এখন কফির ভিতরে ওই ফাংশনের ভিতরে এই কাজগুলো করা আছে, তুমি জাস্ট যেইটাই চাও ওইটা অবশ্যই আউটপুট হিসেবে দেয়। তোমার এটা জানার দরকার নাই এই ফাংশনটা কি রকমের, ভিতরের মেকানিজমটা, কারণ এটা সায়েন্টিস্টরা তৈরি করে রাখছে, তোমার জাস্ট ইউজ করাটা বুঝতে হবে। এটা মানে এটা গেল ফাংশন। আর ম্যাথের ভিতরে তো ফাংশন করছো, বোঝার কথা। তারপর তোমার কার্লি ব্রেস থাকবে, কার্লি ব্রেস হচ্ছে এখানে আমি শুরু করলাম, এইখান দিয়ে আমি শেষ করলাম, এই যে শেষ করলাম, তাহলে এটা হচ্ছে কার্লি ব্রেস। এর ভিতরে মূলত আমাদের ব্লক অফ কোড থাকে। এখন এখানে প্রিন্ট এফ, এটাও একটা ফাংশন। হ্যাঁ এটার কাজ হচ্ছে কি আমাদের কোনো কিছু স্ক্রিনে আউটপুট দেখানো। আর এটার ভিতরে কি হয় যেমন সিঙ্গেল কোট এবং হচ্ছে ডাবল কোট, এই মানে সিঙ্গেল কোটেশন ডাবল কোটেশন আমাদের এটা ইউজ করে আমি যা এর ভিতরে লিখবো সেটা লিখতে পারি। আর একটা কথা হচ্ছে একটা প্রোগ্রামে যেমন আমরা একটা কবিতা লিখি বা একটা প্যারাগ্রাফ লিখি, তারপর আমরা কি করি অথবা দাঁড়ি দেই বা ফুল স্টপ দিয়ে শেষ করে দিই লাইনটা। আর একটা কোডিং এর ভাষায় একটা লাইনকেও শেষ করা বুঝাইতে হলে তোমার সেমিকোলনটা দেওয়া লাগবে, তাহলে এখানে সেমিকোলন দিয়েছে মানে এখানে শেষ, আমি এবার পরের লাইনে গেছি। আর এইখানেও দেখো রিটার্ন একটা ফাংশন, এখানে কিন্তু প্যারেনথেসিস নাই, তার মানে এগুলো আছে প্যাটার্ন বিল্ট ইন ভাবে তৈরি করা, এটা থাকে না। হ্যাঁ
কিন্তু এটা একটা ফাংশন, এর কাজ হচ্ছে কি শূন্যকে রিটার্ন করা, যে আসলে তুমি প্রোগ্রাম শেষে কিছু চাচ্ছ কিনা, ঠিক আছে, এই আর কি। তার মানে এরকমের একটা, তুমি হাজার হাজার লাইনেরও যদি বড় কোনো সফটওয়্যার লেখো, সেক্ষেত্রে এই একটা প্যাটার্ন যে আছে, এই প্যাটার্নটাই সব জায়গায় মেনটেন্স হবে, কিন্তু এর ভিতরে অনেক মেকানিজম আছে, এর ভিতরে অনেক কোড আসলে আমাদের চলে আসবে। ভাইয়া শুনতে পাচ্ছি না। আসলে দুইটা ল্যাঙ্গুয়েজের ভিতরে আসলে কোনটা তোমার আসলে এটা হালকা স্লাইটলি একটু পার্থক্য আছে, আসলে সেই পার্থক্যটা কোথায় সেটাকে আমাদের আইডেন্টিফাই করা লাগবে। আচ্ছা, এখন বলছে সি ওয়াজ ডেভেলপ অ্যাজ এ এক্সটেনশন অফ সি অ্যান্ড বোথ ল্যাঙ্গুয়েজ হ্যাভ অলমোস্ট দ্য সেম সিনট্যাক্স। তার মানে কি তোমার সিটাকে একটু তোমার কি করা হয়েছে, কাস্টমাইজ করা হয়েছে, করার পরে কি হলো করা হয়েছে। হ্যাঁ, কেটে গেছিল। শুনতে পাচ্ছ তো এখন? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। ও আচ্ছা আচ্ছা, তাহলে কি হইলো যে হ্যাভ দ্য তোমার অলমোস্ট প্রায় সেম একটা ল্যাঙ্গুয়েজ, কিন্তু এখানে মেইন ডিফারেন্সটা হচ্ছে এটাই যে সি অ্যান্ড সি প্লাস প্লাস কি করে, যে এখানে সি প্লাস প্লাসে একটা জিনিসই সাপোর্ট করবে, যেটা হচ্ছে ক্লাস অবজেক্ট ওরিয়েন্টেড ব্যাপারগুলো, যেমন ক্লাস অবজেক্ট, হ্যাঁ, এই ব্যাপারগুলোকে তোমার হচ্ছে সি প্লাস প্লাসে সাপোর্ট করে, কিন্তু সিতে সাপোর্ট করবে না। এতটুকু হচ্ছে পার্থক্য, যেহেতু সি হচ্ছে তোমার স্ট্রাকচার ওয়েটেড ল্যাঙ্গুয়েজ, আর হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড ওই হচ্ছে তোমার হচ্ছে সি প্লাস প্লাস, এই জন্য সিটাকে একটু অ্যাডভান্স বলা হয়। আর সি হচ্ছে আলাদা, সি প্লাস প্লাস আলাদাই কিছু না, সি থেকেই সবকিছু ওখানে আসছে, কিন্তু ওখানে বললাম তো আমি জাস্ট একটু লেখার স্টাইলটা ভিন্ন, ওইটা একটু দুই একদিন দেখলে হয়ে যাবে, সমস্যা নাই। আচ্ছা, তাহলে আমরা শুরু করতে পারি। আচ্ছা, এখন সি ল্যাঙ্গুয়েজে যদি তুমি কোড করতে চাও, সেক্ষেত্রে তোমার অনেক কাজ কারবার প্রাইমারি লেভেলে করা লাগে, যেমন তোমার একটা কোড এডিটর আসলে তোমার সেট আপ করা লাগে, এগুলো তো তোমরা সবাই জানো, এগুলো তো আসলে বলার কিছু নাই নাকি।
এখন তুমি সেই হিসাবে কোড ব্লকস হিসাবে নিতে পারো। এই যে কোড ব্লকস, এখন এই কোড ব্লকস হচ্ছে তুমি যদি রান করো, কোড ব্লকস হচ্ছে এই ওয়েবসাইটে যদি যাও সেক্ষেত্রে এখানে একটা বাইনারি ভার্সন আছে, সেক্ষেত্রে এই ভার্সনটা তুমি দেখবা, এর সাথে আসলে সবকিছু ইনক্লুড করা আছে একদম স্ট্যান্ডার্ড হচ্ছে। এই যে এই সাইটে যাওয়ার পরে তুমি যদি অপারেটিং সিস্টেমে থাকো সেক্ষেত্রে তোমার অপারেটিং সিস্টেমের আসলে রিকমেন্ডেশন আসবে যে তুমি আসলে এইগুলো নিতে পারো, যেহেতু এখানে লেটেস্ট ভার্সন হচ্ছে 20। হ্যাঁ, এইটা আসবে যে এক্সিট ফাইলে, এখানে মনে করো ফাইল এখান থেকে তুমি ডাউনলোড করতে পারো। দেন এখানে কাজ না করলে বিকল্প আর একটা সাইট আছে, এখানেও তুমি তৈরি করতে পারো। হ্যাঁ, এটা করবা। আর তোমার যদি মনে করো এই যে সিসি হচ্ছে কম্পাইলার লাগে, সেক্ষেত্রে এখানে ক্লিক করে এখান থেকে দেখতে পারো। তারপরে এখানে যেহেতু তোমরা সবাই মেবি অপারেটিং সিস্টেম উইন্ডোজ ইউজ করো, সেক্ষেত্রে তোমাদের এটাই আসবে। আচ্ছা, এটা তো আর দেখানো কিছু নেই, যেহেতু তোমরা সবাই হচ্ছে মেবি এখন 10 চালাও, সেক্ষেত্রে এখানে ক্লিক করলে 10 চলে আসবে। আর কেউ যদি লিনাক্স থাকো, লিনাক্স, তাহলে হচ্ছে লিনাক্সের জন্য ব্যাপারটা অনেকটা আলাদা। সেই লিনাক্স আসলে এখান থেকে তোমার যে অপারেটিং সিস্টেম সেটা রিকমেন্ডেশন করবে, করার পর নেবে। আর যারা ম্যাক ইউজার, যারা অ্যাপেল ইউজ করে, তাদের জন্য এটা। তারপর এইটা হচ্ছে খুব ভালো একটা তোমার এডিটর, এখানে থেকে আসলে তুমি এটা ডাউনলোড করতে পারবা। আমার আসলে ডাউনলোড করা আছে, আমি ডাউনলোড করতে চাই না। এই যে আমার এই পাশে দেখতেছো, এটি আছে আমার কোড ব্লকস, ঠিক আছে। তাহলে এই সাইটটা হচ্ছে জাস্ট আমি লিংকটা তোমাদের দিয়ে দেবো, আর তোমরা গুগল করলেও পাই যাবা, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে তোমাদের কাজ, যে তোমার এটা করা লাগবে। আচ্ছা, এটাকে সেট আপ করার পরে তুমি হচ্ছে কি করবা, এই যে এখানে ফাইলে যাবা। আমি এখান থেকে একটু দেখাইয়ে দিই, এগুলো মেবি তোমরা পারো, তারপরও আমি দেখাই দিই। আচ্ছা, এতটুকু পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে? না ভাইয়া। আচ্ছা, আমি কি সেটআপটা দেখাই দেবো, কারণ তোমরা তো এতদিন মেবি ক্লাস করছো। কোড ব্লকসে হ্যাঁ হ্যাঁ। ওটা তো পারি আপনার। আচ্ছা তাইলে আমি একটু দেখাই দিই যদি কারোর কোনো প্রবলেম হয়। আর আমার এই সিস্টেমটা একটু স্লো, এই জন্য দুঃখিত, কারণ সিস্টেম কিছুদিনের ভিতরে নিয়ে একটা, এই জন্য একটু স্লো কাজ করতেছে, তোমাদের মতো তো ফাস্ট কাজ করে না। আচ্ছা, ওইটা রান হতে থাক, সমস্যা নেই। ওইটা রান হবার পর এরকমের একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসলে কি হবে, যেমন এখানে ফাইল আছে, তাহলে এখানে ফাইলে ক্লিক করার পরে এখানে বলছি কি আমাদের ফাইলে ক্লিক করার পর নিউতে যেতে হবে। তাহলে ফাইলে ক্লিক করার পর আমি এখানে ফাইলে ক্লিক করার পর নিউতে গেলাম। দেন নিউতে যাওয়ার পর হচ্ছে এমপিটি ফাইল নিলাম, যে এখানে ক্লিক করার পর আমাদের একটা আসলে এখান থেকে এখানে না বুঝলে হয় না। এই যে এখানে আসার পর হচ্ছে আমি অনেকভাবে করতে পারি, আমি এখানে চাপ দিয়ে করতে পারি, অথবা আমি এখান থেকে ফাইলে যাব নতুন একটা ফাইল নেওয়ার জন্য। তারপর আমি নিউতে যাব, আমি নিউতে গেলাম। নিউতে যাওয়ার পরে এখানে এমপিটি আছে, তাহলে আমি এমপিটি লিখলাম। তারপর আমি যদি কন্ট্রোল এস দিই, সেক্ষেত্রে হচ্ছে তোমার ফাইলটা যদি সেভ করতে চাও, সেক্ষেত্রে এখানে কিছু একটা আসবে। তারপর মনে করো তুমি এখানে লিখতে চাও যে first2.c, তাহলে সি এক্সটেনশন দিয়ে আমাদের এটাকে সেভ করতে হবে। তারপরে এখানে তুমি যা কিছু লিখবা সেটা আসলে তুমি রান করতে পারবা, ঠিক আছে। এই আর কি, বুঝছো ব্যাপারটা? এতটুক তোমাদের কাজ। হ্যাঁ, সেইটা তুমি করে নেবা। আচ্ছা, ঠিক আছে, তাহলে তোমরা এইখানে আসলে কোডগুলা করে দেখবা, কিন্তু আমি কোডগুলা করব আমাদের এই W3 একটা সুন্দর এডিটর আছে এইখানে, তাহলে খুব ঝামেলা পোহাইতে হবে না। আচ্ছা, তারপরে এটা যদি তুমি ইনক্লুড story.h, এই যে ফাইলটা দেওয়ার পরে এই যে ছোট একটা মিনি হ্যালো ওয়ার্ল্ড লেখা আছে, যেহেতু ওয়ার্ল্ডের সবাই হাতে করে ওই হ্যালো ওয়ার্ল্ড দিয়ে, সেক্ষেত্রে তোমরা যদি একটু ট্রাই করতে চাও, এখানে এটাকে যদি রান করে দেখো, সে কিন্তু আসলে রান হয়ে যাবে। এই যে সে কিন্তু তুমি যা খুশি তুমি সব লিখতে পারো। আমি যদি লিখি হ্যালো বরিশাল, হ্যাঁ, সেটা কি আসবে না? সেটাও অবশ্যই আসবে। তুমি এখানে যা কিছু লেখো, তাহলে এখান থেকে প্রিন্ট ফাংশনের ভিতরে তুমি যা দেবো ওইটাই আসলে তোমাদের আউটপুট হিসেবে এখানে দেখাবে। তাহলে এইটা গেল আসলে তোমাদের প্রাইমারি কথাগুলা। আচ্ছা,
এবার আসি আমি সি সিনট্যাক্সের ভিতরে। সি সিনট্যাক্স তো দেখতে এই রকমের, আমি তো এগুলো আসলে তোমাকে বুঝেছি যে কোনটা কি কাজ। এটা হচ্ছে এই হেডার ফাইল, হ্যাঁ এটা তো হেডার ফাইল, এটা গেলে একটা প্রিন্ট ফাংশন, এই যে এই প্রিন্ট ফাংশন এখানে লেখা আছে দেখবা। আর এটা হচ্ছে মেইন ফাংশন, যেহেতু প্যারেন্থেসিসে আছে। আর এই ব্যাপারগুলো আমি সবসময় বুঝে দিচ্ছি। আর শেষে হচ্ছে কার্লি ব্রেস দেবা, যেমন ক্লোজিং কার্লি ব্রেস, যেমন হচ্ছে এটা কোড শেষ হইলে এটা ওপেনিং, এটা ক্লোজিং, এটা ক্লোজিং দেবা, ভিতরে আসলে কাজ কারবারগুলো করবো আমরা। আচ্ছা এটা গেল আমাদের সিনট্যাক্স। এবার আসি আমরা প্রিন্টের ব্যাপারে। প্রিন্টের ব্যাপারটা আমি আগে বলে দিচ্ছি, তারপর আবারও বলি যে প্রিন্ট ফাংশনের ভিতরে যা লিখবে সেটা আসবে। এখানে প্রিন্ট ফাংশনের ভিতরে যেটা লিখবে ওইটা আসছে, এই আর কি। এই হচ্ছে কথা, এতটুকু আমাদের লাগবে না। তারপর আমরা নিউ লাইনে যাই। এই নিউ লাইন হচ্ছে কি, দেখুন নিউ লাইন হচ্ছে কি, তুমি একটা কোড লিখলা, এখন এখানে যদি কোডের শেষে যেমন হ্যালো ওয়ার্ল্ড লেখার পরে যদি তুমি হচ্ছে ব্যাকস্ল্যাশ ইন দাও, সেক্ষেত্রে কি হবে, সেই নিউ লাইনে আর একটা নতুন লাইন আসলে লেখা হবে। যেমন এর জন্য আমি যদি আই এম লার্নিং সি দেই, সেক্ষেত্রে কি হবে যে প্রথমে আমি হ্যালো ওয়ার্ল্ড লিখছিলাম, তারপর যদি ব্যাকস্ল্যাশ ইন দেই, সেক্ষেত্রে কি হবে, এই ব্যাকস্ল্যাশ ইন দেওয়া মানে হচ্ছে সে নতুন একটা লাইনে চলে যাবে। নতুন একটা লাইনে চলে গেলে কি হবে, সেই নতুন আর একটা লাইন প্রিন্ট করবে, সেটা ওইটার নিচে, ঠিক আছে। এখন এইটা যদি একটু ট্রাই করতে চাও, আচ্ছা তাইলে কি হবে, দেখো ব্যাকস্ল্যাশ ইন দেওয়ার সুবিধা কি হয়েছে, যে এখানে হ্যালো ওয়ার্ল্ড আসার পরে এই ইনলাইন, আসলে ইনলাইন ভাবে লেখাটা আসে নাই, সে কিন্তু হচ্ছে নিচে নিচে আসছে, দেখছো, সে কিন্তু আবার নিচে এটা অটোমেটিকলি আসছে। কারণ এখানে তুমি কিন্তু স্পেস বা হচ্ছে তোমার ট্যাব এগুলা চাপ দিয়ে যদি আসলে ইউজ করে বুঝিয়ে দাও যে এখানে একটা ফাঁকা রাখছি বা এখানে একটা ট্যাব দিচ্ছি, এটা কিন্তু সে বুঝবে না, হ্যাঁ, সে নাথিং হ্যাপেন্ড। এখন তাহলে এই হচ্ছে ব্যাপার স্যাপার, এইগুলো আমাদের নিউ লাইনের ব্যাপার। আচ্ছা তারপর আর একটা দেখো, এখানে আসলে আমরা যেটাকে নিউ লাইন বলছি মাত্র ব্যাকস্ল্যাশ টেন, এক্স্যাক্টলি আসলে এটা প্রোগ্রামিং এর ভাষায় কি বলে, এটাকে প্রোগ্রামিং এর ভাষায় বলা হচ্ছে এসকেপ সিকোয়েন্স। এসকেপ সিকোয়েন্স হচ্ছে কি, তোমার সিকোয়েন্সটাকে মেইনটেইন করার জন্য তোমাদের আসলে যে করে যে পদ্ধতি বোঝানোর জন্য আসলে আমাদের এগুলোকে আমরা ইউজ করি। এখন এগুলা অনেকগুলো এক্সাম্পল আছে, আমি যদি একটা বলি, যেমন ব্যাকস্ল্যাশ টি, যেটাকে আমরা বলি আসলে হরিজন্টাল ট্যাব। হরিজন্টাল ট্যাব আসলে সে এখানে কাজ করবে। তারপর হচ্ছে ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার যদি ইউজ করি, সেক্ষেত্রে কি হবে, দুইটা দেয়া লাগবে, দুইটা দিলে সে একটা আমাদের আউটপুট দেখাবে। আর যদি একটা দিই, একটা যদি ডাবল কোটস ক্যারেক্টার দিই, সেক্ষেত্রে কি হবে, এইটাই দেখাবে। এখন এইটা যদি আমি ট্রাই করি, যেমন এই ডাবল স্ল্যাশটা যদি ট্রাই করি, সেক্ষেত্রে দেখো কি আসে। এখানে আমি কি লিখছিলাম, হ্যালো ওয়ার্ল্ড লেখার পর দুইটা ডাবল স্ল্যাশ দিছি, তার মানে কি দুইটা ডাবল স্ল্যাশ থেকে রিপ্লেস হয়ে একটা হয়ে কি হয়ে গেছে, মাঝখানে হয়ে গেছে। তার মানে কি, আমি যদি একটা লাইন লেখার পর যদি এটার বিকল্প একটা লিখি, যে আমি যদি এরকমই লিখতে পারি যে রাতের খাবার অথবা দুপুরের খাবার, সেক্ষেত্রে মাঝখানে যদি এরকম একটা আমি সাইন চিহ্ন রাখতে চাই, স্ল্যাশ চিহ্ন রাখতে চাই, সেক্ষেত্রে এরকম দিতে পারে। সেক্ষেত্রে দুইটা এখানে দিলে আমাদের একটা আউটপুট হিসেবে দেখাবে। এই হচ্ছে একটা ব্যাপার। তারপর নতুন তুমি আরেকটা লাইন প্রিন্ট করলাম, প্রিন্ট করলাম আই এম লার্নিং সি, সেটা কিন্তু এখানে দেখাইছে কোথায়, এইটার পরে দেখাইছে, এই যে এইটার পরে দেখাইছে। তাইলে আমাদের এইটাও শেষ। আচ্ছা এরপর যদি আমি হচ্ছে এই যে ইনসার্ট ডাবল কোডের ব্যাপারটা যদি দেখি, ডাবল কোডের ব্যাপারটা দেখলে তোমার কি হবে, দেখো এখানে আমি কি লাগছিলাম, দা কল হিম জনি, আসলে তাকে কি নামে ডাকতে হবে, জনি নামে ডাকতে হবে। এখন আমি আমি আর যদি আমরা যদি রিপিটিশন সলিউশন থেকে সেক্ষেত্রে জনি নামটা এরকম ডাবল কোটেশনের ভিতরে চলে আসবে। তুমি যদি আবারও দেখো, যে আবার দেখো ইনসার্টে ডাবল কোট ক্যারেক্টার, হ্যাঁ ডাবল কোট ক্যারেক্টার দিলে তোমার হচ্ছে মূলত এইটা ইউজ করা লাগবে, যে স্কিপ সিকোয়েন্স হচ্ছে এই যে স্ল্যাশ, তারপর হচ্ছে ডাবল কোটের চিহ্নটা দিলে তোমার এইরকমের একটা আসলে আমাদের এই যে নামের ভিতরে যদি কোটেশন দিয়ে রাখতে চাই, তাই কোটেশন ক্যারেক্টারের ভিতরে সেক্ষেত্রে এগুলা এরকম আমাদের লেখা লাগে। তাহলে এইগুলো আমাদের আরেকটা ব্যাপার। আচ্ছা এবার আসো যে কমেন্টের ব্যাপার, যেমন আমাদের কোডের ভিতরে কমেন্ট দরকার আছে। কারণ আমি যদি কোনো কিছুকে এক্সপ্লেইন করতে চাই, আমার কোডটাকে যদি এক্সপ্লেইন করতে চাই অথবা রিডেবল কোড করতে চাই, সেক্ষেত্রে আমাদের কি লাগে, যে আসলে আমাদের একটা অল্টারনেটিভ ওয়ে তো আসে, হ্যাঁ সেই অল্টারনেটিভ ওয়েটাই হচ্ছে আমাদের একটা কমেন্ট করে রাখা, যে কোডের ভিতরে কমেন্ট করব। এখন কোডের ভিতরে কমেন্ট অনেক ভাবে করা যায়, একটা আছে সিঙ্গেল লাইন কমেন্ট, আর একটা আছে মাল্টি লাইন কমেন্ট। এখন সিঙ্গেল লাইন কমেন্টটা হচ্ছে কি, তোমার সিঙ্গেল লাইন কমেন্ট দেওয়ার জন্য ফরওয়ার্ড স্ল্যাশ দেওয়া লাগে। ফরওয়ার্ড স্ল্যাশ হচ্ছে সেটা সামনের দিকে যাবে, হ্যাঁ
আচ্ছা, তাহলে কি করবে তোমার হচ্ছে যে এনি টেক্সট বিটুইন ফরওয়ার্ড স্ল্যাশ, তার মানে কি এই ফরওয়ার্ড স্ল্যাশের ভিতরে তোমার যে কোনো কোড দিলে সেটা কি হবে, তোমার হচ্ছে লাইনটা কমেন্ট ওইখানে হয়ে যাবে। কিন্তু কথা হচ্ছে এখানে একটা বলা আছে যে লাইন ইজ ইগনোর বাই কম্পাইলার, সেক্ষেত্রে কি করবে, কম্পাইলার লাইনটাকে ইগনোর করবে, সে এটাকে কখনো এক্সিকিউট করবে থেকে ইগনোর করছে, ঠিক আছে। তার মানে তুমি যতগুলো কমেন্ট করো সেগুলো পর কখনো করবে না। তাহলে আমি এখানে কি লিখলাম, দিস ইজ কমেন্ট, তার মানে এখানে আমি যদি এই যে টেক্সট লিখলাম সেটা কিন্তু সে ইগনোর করবে, সে কিন্তু হ্যালো ওয়ার্ল্ড শুধু প্রিন্ট করবে। তাহলে আমি যদি একটা সিঙ্গেল লাইন কমেন্ট করতে চাই সেক্ষেত্রে এরকম একটা ফরওয়ার্ড স্ল্যাশ দেওয়া লাগবে, এটা কিন্তু নট স্ল্যাশ, এটাকে বলা হয় ফরওয়ার্ড স্ল্যাশ। আচ্ছা, তারপর হচ্ছে আমি যদি মাল্টি লাইন কমেন্টের ভিতরে যাই, মাল্টি লাইন কমেন্ট দেওয়ার আগে তোমার হচ্ছে কি স্টার উইথ, তোমার এখানে দুইটা ব্যাপার দেওয়া আছে যে এখানে একটা স্টার দেওয়া আছে, ঠিক আছে, যে ফরওয়ার্ড স্ল্যাশ তো দেওয়াই, দেন একটা স্টার দেওয়ার ভিতরে, তারপরে এর ভিতরে কিছু লিখবা, লেখার পর আবার একটা স্টার দিয়ে এটাকে শেষ করবা, ঠিক আছে। তার মানে কি এটাও সে ইগনোর করবে, কিন্তু সেগুলাকে রান করবে না, কিন্তু কোডের ভিতরে তুমি এগুলা থাকবে, তুমি পড়তে পারবা, হ্যাঁ। কিন্তু আমাদের কম্পাইল এটাকে কখনো রান করে না। এখানে দেখো, এখানে সে কিন্তু অনেকগুলা লাইন লিখছে, এই অনেকগুলা লাইন লেখা মানে এটাকে বলা হয় মাল্টি লাইন। তাহলে এইগুলো হচ্ছে এখানে আমি কমেন্ট করে বুঝে রাখছি, তার মানে এখানে হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ স্টার দেওয়া আছে, আবার স্টার ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে আছে, এটা ওপেনিং করলে সেই জিনিসটা ক্লোজিং ব্যাপার আছে, সেক্ষেত্রে ক্লোজও করা হবে। তাহলে এটা দিলে কি হলো, আমাদের মাল্টি লাইন কমেন্ট হয়ে গেল। আচ্ছা, তার মানে তাহলে আমাদের এই ব্যাপারটা অলরেডি এখানে শেষ। তারপর আমরা পরের টপিক দেখতে পারি, বুঝতেছো ব্যাপারগুলা? আচ্ছা আচ্ছা, এইবার আমরা একটু শুরু করতেছি ভেরিয়েবল, একটু মনোযোগ সহকারে আসলে ব্যাপারটা লেকচারটা একটু দেখো, যেহেতু আমি একটু ফাস্ট আগাইতেছি। হ্যাঁ, যে আমি ভেরিয়েবলের ভিতরে থাকবো না আজকে একটু ডাটা টাইপের ভিতরেও যাবো? জান ভাইয়া, অসুবিধা নাই। আচ্ছা আচ্ছা, তাহলে আমি আজকে ভেরিয়েবলের পাঠটা শুরু করে দেই এখনই। যেমন ভেরিয়েবলকে তুমি ধরতে পারো কাইন্ড অফ একটা কন্টেইনার, যে এর ভিতরে কি করা যায়, বিভিন্ন ডাটাকে স্টোর করতে পারো বা ডাটার ভ্যালুগুলোকে স্টোর করতে পারো, লাইক নাম্বার হইতে পারে, যে কোনো ক্যারেক্টার হইতে পারে। যেমন ইন্টিজার হচ্ছে কি তোমার একটা টাইপ, যেটাকে একটা ফুল নাম্বার সে ধারণ করে। আর ফ্লোট হচ্ছে আরেকটা টাইপ, সে কি করে ফ্লোটিং পয়েন্টটাকে সে ধারণ করে। তারপরে এখানে ক্যারেক্টার আছে, সে কি করে সিঙ্গেল ক্যারেক্টারকে সে স্টোর করে। এখন আমি তোমাদের আরো এক্সাম্পল দিয়ে বলেছি কন্টেইনার বলতে কি বোঝা হয়। হ্যাঁ, যে তোমার মনে করো তোমার ভাষার ভিতরে একটা আলমারি আছে, সেক্ষেত্রে বিভিন্ন ধরনের হচ্ছে তোমাদের ভাষার মানুষ আছে, তুমি ছোট বাচ্চাদের জন্য একটা আসলে আলমারি তাক ইউজ করলা, আর বড়দের জন্য আরেকটা ইউজ করলা, মেয়েদের জন্য আরেকটা ইউজ করলা, মুরব্বীদের জন্য আরেকটা ইউজ করলা। তাহলে কি হবে, সবার জন্য সেপারেট একটা আছে তাক আছে। সেক্ষেত্রে কি হবে, ওই নির্দিষ্ট ওই জিনিসটা ওইখানে গেলে আসলে সরাসরি পাওয়া যাবে যে ওইখানে এই ধরনের মানুষের ডেটাগুলো অথবা এই যে তাদের জিনিসপত্রগুলো আমি এখানে রাখছি। এখন কন্টেইনারের এক্সাম্পলটা যদি বুঝতে চাও সহজ হইতে, সেক্ষেত্রে ওই আমি যে এক্সাম্পলটা দিলাম আলমারি, হ্যাঁ, সেই ব্যাপারটা যদি ফলো করে সেক্ষেত্রে বেবি বুঝতে একটু সুবিধা হবে। তাহলে এখানে দেখো ইন্টিজার হচ্ছে যে কোনো আমাদের ইন্টিজার টাইপের ভ্যালু রাখবে, সেটা একটা এক্সাম্পল হতে পারে 123 অথবা -123। তারপর এখানে হতে পারে ফ্লোটিং ডাটা, সেক্ষেত্রে ফ্লোটিং টাইপের যে কোনো কিছু তুমি রাখতে পারো। ফ্লোটিং মানে উইথ ডেসিমাল থাকবে, আর ইন্টিজার মানে উইদাউট ডেসিমাল, যেখানে কোনো ডেসিমাল থাকবে না। তাহলে এখানে 19.99 লেখা আছে, আর -19.99 লেখা আছে। হ্যাঁ, দেখবা। আরেকটা হচ্ছে ক্যারেক্টার। এখন ক্যারেক্টার সে কি করে, সে স্টোর করবে সিঙ্গেল ক্যারেক্টার। আমি যদি একটা এক্সাম্পল দিই, যেমন এটা হচ্ছে ক্যাপিটাল এ, এটা হচ্ছে মানে এটা স্মল এ, এটা ক্যাপিটাল এ। তো এই ধরনের যে কোনো ক্যারেক্টার তুমি হচ্ছে কি করতে পারো, সিঙ্গেল কোটেশনের ভিতরে রাখলে পরে সে হচ্ছে কি হবে, এটা ক্যারেক্টার টাইপের আমাদের একটা টাইপ হয়ে যাবে। আচ্ছা, এরপর ডিক্লারিং ক্রিয়েটিং ভেরিয়েবল, যে আসলে তুমি একটাকে ভেরিয়েবলকে কিভাবে ক্রিয়েট করবা। তার জন্য প্রথমত তোমার দুইটা জিনিস নলেজে রাখা লাগবে, যেহেতু সি ল্যাঙ্গুয়েজটা হচ্ছে খুব পাওয়ারফুল, আর এখানে ওদের সব কিছুই হচ্ছে আর র ভাবে বুঝে দিতে হয়। হ্যাঁ, এখন ওই সবকিছু বলে দিতে হয়। আর এরপরও আরো আধুনিক ল্যাঙ্গুয়েজ আছে, পাইথন আছে, জাভা আছে, জাভা স্ক্রিপ্ট আছে, হ্যাঁ, যা মনে করো আরো অনেক ল্যাঙ্গুয়েজ আছে। এখন তাদের কিন্তু এটা বুঝিয়ে দেওয়া লাগে না, কিন্তু ওর বুঝিয়ে দেওয়া লাগে, হ্যাঁ, যেহেতু এটা কোর ল্যাঙ্গুয়েজ। এখন এখানে দেখো, তোমার প্রথমত একটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করতে হলে তোমার লাগবে প্রথমত ডাটা টাইপটা বলে দেওয়া লাগবে,
দেন তোমার অ্যাসাইন করতে হবে একটা ভ্যালু। তাহলে সেটা কি রকমের, একটা যদি এখানে সিনট্যাক্স দেখাই ডেমো, যে এখানে টাইপ থাকবে, শুরুতেই টাইপ থাকবে, টাইপ থাকার পরে একটা ভেরিয়েবলের নাম থাকবে। এখন ভেরিয়েবলের নাম তুমি যা তা দিলে হবে না, তোমাদের ভেরিয়েবল লেখার একটা গ্রামাটিক্যালি রুলস আছে এখানে, সেই ক্ষেত্রে সেই রুলসটা ফলো করে তোমার হচ্ছে ভেরিয়েবলের নামগুলোকে ডিফাইন করা লাগবে। তারপর তোমার এখানে কি করবে, একটা সাইন, ইকুয়াল সাইন দিতে হবে। সেটা দেওয়ার পর এইটার মানে হচ্ছে অ্যাসাইন করা, যে একটার উপরে ভ্যালুকে অ্যাসাইন করা, মানে এখানটা ভ্যালু দেওয়া। ভ্যালু বলতে 10 20 30 এরকমের যা রাখতে চাও, হ্যাঁ, এনি কাইন্ড অফ ডাটা এখানে জাস্ট ইনপুট হবে। আচ্ছা, তাইলে গেল আছে আমাদের এই ব্যাপারগুলো, হ্যাঁ। আর আমি তো বললামই, এটাকে বলবো আমরা ইকুয়াল সাইন। এটার মানে হচ্ছে কি একটা ভ্যালুকে আমি অ্যাসাইন করলাম। আমরা যদি একটা রিয়েল এক্সাম্পল দেখি, যেমন আমরা যদি এখানে ভ্যালু 15 যদি রাখতে চাই, আমি যদি ইন্টিজার একটা ডাটার ভিতরে, সেক্ষেত্রে তার এক্সাম্পলটা দেখতে কিরকম হবে। যেমন আমি এখানে লিখলাম ইন্টিজার, ইন্টিজার মানে সেই ডাটা টাইপ। ডাটা টাইপ বলতে এখানে ডাটা টাইপ বলা আছে, যে ডাটা টাইপ, হ্যাঁ, এখানে টাইপ মানে ইন্টিজার, সেই ইন্টিজার টাইপের একটা ডাটা রাখবে। আর মাই নাম্বার মানে কি আমার ভেরিয়েবলের নাম, যে আমি একটা নাম্বার রাখলাম, সেটা আমার মতো আমি লিখে দিলাম, যে মাই নাম্বার লিখলাম। ভেরিয়েবল তোমার নাম যা যা খুশি সেটাই তুমি ইউজ করতে পারবা, তবে প্রাসঙ্গিক রাখবা প্রজেক্টের সাথে, যে প্রজেক্টে কাজ করতে তো সেই রিলেটেড কথাই আসলে আমাদের ভেরিয়েবল নাম হইতে পারে। তারপর ইকুয়াল সাইন দিলাম, ইকুয়াল সাইন দেওয়ার পর 15 লিখলাম, দেন হচ্ছে আমি সেমিকোলন দিয়ে লাইনটাকে ক্লোজ করলাম। তাইলে কি হইলো, আমাদের একটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করা হইলো, দেন মানে অ্যাসাইন করা হইলো। ঠিক আছে, এখন তুমি আরো একটা ওয়েতে পারো, যে তুমি জাস্ট ভেরিয়েবলটাকে আসলে লিখবা, কিন্তু কোনো ভ্যালুকে অ্যাসাইন করবে না। সেটা তুমি চাচ্ছ যে ভেরিয়েবলের ভ্যালুটাকে লাস্টে অ্যাসাইন করতে, তাহলে সেটা কেমনে করা যায়। এখানে দেখো যে একটা কমেন্ট দেওয়া আছে, সিঙ্গেল লাইন কমেন্ট, বলছে ডিক্লেয়ার এ ভেরিয়েবল। জাস্ট আমি একটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করলাম, যেমন ইন্টিজার টাইপ দেওয়া হলো এখানে, আর মাই নাম্বার নামে আমার একটা ভেরিয়েবলের নাম হলো। দেন আমি সেমিকোলন দিলাম, এখানে কোনো ডাটাকে আমি অ্যাসাইন করি নাই। আমি কি করলাম, পরে আর এক লাইনে গিয়ে জাস্ট অ্যাসাইন করলাম ভ্যালুটা ওই ভেরিয়েবলের ভিতরে। এখন এই ভেরিয়েবল হচ্ছে বললাম যে একটা কন্টেনারের মতো, যার ভিতরে যে কোনো কিছু জমা থাকে। যেমন আমাদের ডাটা, আমি যে কাজ 15 লিখছি, 15 কম্পিউটারের একটা নির্দিষ্ট মেমোরিতে, নির্দিষ্ট একটা জায়গায় সে হচ্ছে কি ওইখানে জমা হবে। সেক্ষেত্রে মাই অ্যারে নামক একটা মানে হচ্ছে অ্যারের ভিতরে জমা হবে, হ্যাঁ। তাহলে এখানে মাই নাম্বার হচ্ছে একটা তোমার ভ্যারিয়েবল, যার ভিতরে হচ্ছে কি করবে, সে ক্যারি করবে 15 বা এই যে ভ্যালুটা। ঠিক আছে, তাহলে এটাকে বলা হয় অ্যাসাইন। আর এটা হচ্ছে জাস্ট ডিক্লেয়ার করা। ডিক্লেয়ার আর অ্যাসাইনের ভিতরে তাহলে ডিফারেন্সটা কোথায়, এখান থেকে জাস্ট সেখানে আবার। আচ্ছা, এখন যদি চাই আমি আউটপুট দেখতে একটা ভ্যারিয়েবলে, সেটা কি রকমের আউটপুট দেখার জন্য আমরা সবসময় জানি যে আমাদের প্রিন্ট নামক একটা বিল্ট ইন ফাংশন আছে সি প্রোগ্রামিং এর ভিতরে, এটা দিয়ে আমরা আসলে প্রিন্ট করতে পারি। তাহলে আমি কি করতে চাই, যে আমি এখানে মনে করো প্রিন্ট দেওয়ার পরে এই হেল্প ওয়ার্ড দিলাম। এখন তুমি তো জানোই যে একটা প্রিন্ট কেমনি বলে, জাস্ট তুমি এখানে যা এই ফাংশনের ভিতরে ঢুকিয়ে দেবো, সেটাই সে আসলে আউটপুট হিসেবে আমাদের কম্পিউটারের রেজাল্ট দেবে। আচ্ছা, এই গেল ব্যাপার স্যাপার। আর এখানে আরেকটা এক্সাম্পল দেয়া আছে, যে এখানে দেখো আরেকটা ব্যাপার বলছে, এখানে আরেকটা এক্সাম্পল দিয়েছে ছোট করে, যে ইন্টিজার মাই নাম্বার, ইন্টিজার হচ্ছে একটা টাইপ, আর মাই নাম্বার হচ্ছে ভেরিয়েবল। সেখানে 15 আমি হচ্ছে ভ্যালুকে অ্যাসাইন করলাম, কিন্তু প্রিন্ট করলাম মাই নাম্বার। কিন্তু প্রিন্ট মাই নাম্বার করলাম, পর আমাদের এখানে দেখো কিছু কিন্তু আসে না আউটপুট হিসেবে, নাথিং হ্যাপেন্ড। এখন নাথিং হ্যাপেন্ড কেন হইলো, কারণ বলতে পারো এখানে কেন আসে না, এনি আইডিয়া? হ্যালো হ্যালো, হ্যাঁ, এখানে তো 15 আসার কথা, কিন্তু কেন আসে না বলতে পারো কেউ? কারণ ভাইয়া ওইখানে তো প্রিন্ট টাইপের পর কমান্ড স্ল্যাশ দিছেন, তারপরে দিদি বুঝতে পারি না তোমার কথা, একটু ক্লিয়ারলি বলো। ওইখানে প্রিন্ট টাইপ, তারপরে মাই নাম্বার, তারপরে কমান্ড চিহ্ন দিয়ে দিয়েছেন, নাথিং হ্যাপেন্স, তার জন্য কি আসলে? না, নাথিং হ্যাপেন্ড এটা তো একটা কমেন্ট করছি। কমেন্ট তো কোডের ভিতরে রান হয় না, কমেন্ট তো ইগনোর করে, ওটা পড়ে না। ওটা তো মানুষ হিউম্যান রিডেবলের জন্য জাস্ট এটা বোঝানো হয়েছে এখানে, যে নাথিং হ্যাপেন্ড, এখানে কিছু হয় না। কিন্তু কেন হয় না এটা কি জানো? বলো। আচ্ছা, আমি বলে দেই, এখানে ফরম্যাট স্পেসিফায়ারটা আমি দেই না, যেহেতু আমি এখানে ডাটাকে আসলে টাইপটা বলছি ইন্টিজার। এখন ইন্টিজার আমরা কিভাবে দেখি, যে আমি হচ্ছে ফাংশনের ভিতর দিলে আমাদের পার্সেন্ট ডি দেওয়া লাগে, ডি মানে ডেসিমাল। তার মানে এখানে ফরম্যাট স্পেসিফায়ার দেই না, শুধু ভেরিয়েবলের নামটা এখানে বসাই রাখছি, সেই জন্য সে কিছু বুঝতে পারতেছে না আসলে তোমার কোন ধরনের ডাটাকে সে আউটপুট হিসেবে দিবে।
ঠিক আছে, এই জন্য আমাদের এখানে স্ক্রিনটা ব্ল্যাঙ্ক আসছে, বুঝতে পারছো? আচ্ছা, আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এখন ফরম্যাট স্পেসিফায়ারের ভিতরে আসি, যেহেতু এখানে আমাদের আউটপুট হিসেবে কিছুই আসে নাই। কারণ ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে ব্যাপারটা এরকমের যে তুমি যখনই প্রিন্ট ফাংশনের ভিতরে একটা ডাটাকে আসলে দেখতে চাবা, তখন কি হবে, ডাটাকে আসলে তোমার তো বলে দিতে হবে যে নির্দিষ্ট এই ডাটাটাকে আমি চাচ্ছি। যেমন হচ্ছে আমি যদি বলি পার্সেন্ট, পার্সেন্ট সাইন হচ্ছে সবসময় আমাদের স্পেসিফায়ার ফরম্যাট স্পেসিফায়ার স্টার্টিং এ দেয়া লাগে, হ্যাঁ, স্টার্ট করার আগে দেয়া লাগে। দিলে পরে কি হবে, আমাদের ইন্টিজার, যেমন এখানে আমি ইন্টিজার ভেরিয়েবল, আমি ডাটাটা আমাদের ভেরিয়েবলের টাইপটা ইন্টিজার। এখন আমি দেখতে চাইলে কি হবে, আমার ফরম্যাট স্পেসিফায়ার আছে দুইটা, যেমন হচ্ছে পার্সেন্ট সাইনটা দেওয়ার পর ডি দেওয়া লাগবে, যেহেতু পার্সেন্ট সাইনটা হচ্ছে ডি এর সামনে হবে, যেহেতু আমি বলছি এটা স্টার্টিং সাইন, যে এটা হচ্ছে শুরুর সাইন, এটা হাতে দিতেই হবে। দেওয়ার পরে হচ্ছে ডেসিমাল দেওয়া, তার মানে ডি, অথবা আইও দিতে পারো, ঠিক আছে। এই দুইটা দিলে দিলে সিঙ্গেল কোটেশনের ভিতরে, তাইলে কি হবে দেখো, এই এখানে মনে করো আমি এখন কি করলাম, সে এখানে যে 15 আমাদের কিছু হইলো না, এইখানে হচ্ছে কোডটা দেখো, যদি আর এখানে কোডটা মিলাও আর এখানে কোডটা মিলাও, আসলে দেখো আমাদের পার্থক্যটা কোথায়। এখানে প্রিন্ট ফাংশনের পরে আমি ব্র্যাকেটের ভিতরে কি লিখলাম, পার্সেন্ট সাইনটার পর ডি দিলাম, ডি দেওয়ার পরে সেক্ষেত্রে আউটপুট কিন্তু 15 আসছে। দেখছো যে আমাদের পার্থক্য, যে সি মিস্টেকটা কোথায় ছিল, যে আমাদের এখানে পার্সেন্ট ডি দেই না, মানে সে ডেসিমাল সংখ্যাটাকে যে প্রিন্ট করতে চাই এটা আমি বইলে দিই না, বুঝতে পারছো? হ্যাঁ। আচ্ছা, তাইলে আমাদের প্রবলেমটা ছিল এইখানে আর কি। এই জন্য আসলে আচ্ছা, পার্সেন্ট কি আসবে, সে ক্যারেক্টার টাইপের ডাটাগুলো আসবে, এবং ফ্লোটিং টাইপের গুলোর জন্য পার্সেন্ট এফ দেওয়া লাগে, এফ মানে ফ্লোটিং, সেক্ষেত্রে পার্সেন্ট এফ দেওয়া লাগে। এইগুলো ফরম্যাট স্পেসিফায়ার, এই ফরম্যাট স্পেসিফায়ার গুলো খুবই কেয়ারফুলি আসলে শেখা লাগবে। এখন আমি যদি একটা রিয়েল এক্সাম্পল দিই এখানে, আচ্ছা আমি যদি এইখানে কোডটা দেখো, ফলো করো, এইখানে দেখো, এখানে আমি কি বললাম, এর ইন্টিজার মেইন ফাংশন নিলাম, এর ভিতরে কার্লি ব্রেস দিয়ে আমি অনেকগুলো ডাটা নিলাম, যে আমি অনেকগুলো ভেরিয়েবল ক্রিয়েট করলাম, ভেরিয়েবল ক্রিয়েট করলাম ইন্টিজার মেইন, ইন্টিজার মাই নাম্বার, মাই নাম্বারের ভিতরে আমি ইন্টিজার টাইপের একটা ফুল নাম্বার, মানে হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা রাখলাম 15, এখানে কোনো দশমিকের ব্যাপার স্যাপার নেই। আচ্ছা গেল। এবার ফ্লোটিং টাইপের মধ্যে আমি নাম মাই ফ্লোট নাম্বার রাখলাম, একটা ভেরিয়েবলের নাম দিলাম আমার খুশি মতো, তারপর আমি ফ্লোটিং দশমিকের একটা আসলে এখানে ব্যাপার আসবে, সেক্ষেত্রে একটা ফ্লোটিং পয়েন্ট আসবে এখানে, সেক্ষেত্রে ফ্লোটিং পয়েন্ট মানে দশমিক, হ্যাঁ, সেক্ষেত্রে এই ধরনের ডাটাগুলো আমি রাখতে পারবো এখানে। আবার ক্যারেক্টার, ক্যারেক্টার মানে লেটার যে কোনো, সেক্ষেত্রে এখানে ক্যাপিটাল ডি লিখছি, তার মানে এটা ক্যারেক্টার। সেক্ষেত্রে আমি যদি এখন তিনটাকে প্রিন্ট করতে চাই, সেক্ষেত্রে তিনটার তিন ধরনের ফরম্যাট স্পেসিফায়ার আছে, সেটা করে করতে হবে কি, আমার প্রিন্ট ফাংশনের ভিতরে সবসময় আমাদের স্টার্টিং বলে দিতে হবে। যেমন আমি প্রত্যেকটার জন্য তিনটার জন্য তিনটা আমি প্রিন্ট ফাংশন লিখলাম, দেন এর ভিতরে আমি কি করলাম, ব্র্যাকেটের ভিতরে পার্সেন্ট সাইন পর ডি দিলাম, ডি দেওয়ার পর মানে কি ব্যাকস্ল্যাশ এন, মানে হচ্ছে কি নতুন লাইনে, ওইটা আসার পরে নতুন লাইনে সে আমাদের একটা ভ্যালু আসবে, মাই নাম্বার। মাই নাম্বার হচ্ছে আমাদের এই হচ্ছে ভেরিয়েবলের নামটা, আমি এখানে কল করে দিলাম ফাংশনের ভিতরে, সে কি হলো, এখানে বইলে দেওয়া মাত্র সেই স্ক্রিনে 15 প্রিন্ট করলো। তারপর হচ্ছে আমাদের পার্সেন্ট, এখানে সাইন দেওয়ার পর এফ দিলাম, দেন হচ্ছে আমাদের নিউ লাইন দিলাম, নিউ লাইন দেওয়ার পর মাই ফ্লোটকে আমি বইলে দিলাম যে মাই ফ্লোট টাইপের ডাটা, ওই যে ভেরিয়েবলটা ছিল সেই ভেরিয়েবলের ডাটাগুলোকে আমাকে দেখাও। সেক্ষেত্রে কি করলো, এখানে আমার যেই ডাটাটা ছিল সেই ডাটাটা স্ক্রিনে এখানে আমাদের দেখাই দিচ্ছে, ঠিক আছে, এইগুলো। এবার যদি আমি ক্যারেক্টার টাইপের ডাটাগুলো দেখতে চাই, তাহলে কি হবে, ঠিক আছে, তাহলে দেখো এখানে আমি যদি ডি দেখতে চাই, যেমন এই ডি লিখছিলাম সেটাকে আমি দেখতে চাই, সেক্ষেত্রে কি হবে, আমাদের এই যে সি দেওয়া লাগবে, সি মানে ক্যারেক্টার ফরম্যাট স্পেসিফায়ার, তারপর নতুন লাইন লিখলাম, মানে কি এখানে 5.99 আসছে, এটাকে তোমার হচ্ছে আসলে এটা নিচে আসবে, এটার কথা হচ্ছে এটা, তার মানে এখানে মাইলেটার মানে হচ্ছে এই ভেরিয়েবল, যে ভেরিয়েবলের ভিতরে ডি রাখা ছিল আমাদের আগে থেকেই, সেইগুলোকে আমি এখানে জাস্ট বলে দিয়েছি প্রিন্ট ফাংশনের ভিতরে। প্রিন্ট করবে কি, ওর হচ্ছে একটা ফাংশন, সে কি করবে, ওর ভিতরে যা দেবে সে এগুলা সে তোমাদের আউটপুট হিসেবে দেবে, সেক্ষেত্রে সে এখানে ডি দিয়েছে। ক্লিয়ার? ওকে, আচ্ছা, তাহলে এই গেল আমাদের একটা ব্যাপার, এইখানে সেই যাবতীয় ব্যাপারগুলো এখানে বলা আছে, এখানে কিছু নাই। এখন এখানে আরেকটু ব্যাপার আছে, যে আমি একটা এখানে
আমি আমি বইলা দিলাম, একদম সোজা বাংলায় বইলা দিলাম যে আমি এখানে 15 রাখলাম, কিন্তু আমি 15 আসলে রাখার পর আমি আবার মনে করে একটা প্রজেক্ট করলাম, তারপর মনে করে আমার মনে হইলো যে না, এখানে ভ্যালুটা 15 রাখা উচিত না, আমি একটু বাড়াইতে চাই, সেক্ষেত্রে এটা কেমনে রিপ্লেস করবা, মানে এই ভেরিয়েবলটা ভ্যালুটা তুমি কেমনে চেঞ্জ করবা, তার তো আমাদের একটা ওয়ে লাগবে, তাই না? সেক্ষেত্রে ওয়ান করি, আমি তোমাদের এখান থেকে এখান থেকে বড় বড় প্রোগ্রামার থেকে শুরু করে যেগুলো আমরা সবাই এখান থেকে শিখি, শিক্ষকরা বলো সবাই বলো, এখানে সবাই এখান থেকে শিখি, কারণ এখানে সোজা বাংলায় নর্মাল ইংলিশে খুব ভালোভাবে বোঝানো আছে। আচ্ছা, এখানে দেখো ইন্টিজার টাইপের আসলে একটা ডাটা রাখলাম, এর ভিতরে মাই নাম্বার একটা ভেরিয়েবল রাখলাম, তার ভিতরে 15 রাখলাম, তাহলে কি হবে, এখানে আমরা ওটা কমেন্ট করে দিলাম যে এখানে 15 আমি অ্যাসাইন করলাম, বাস, ঠিক আছে। কিন্তু মাই নাম্বার দেওয়ার পর আমি আবার 10 এখানে অ্যাসাইন করছি, তার ভিতরে এই মাই নাম্বার, তার মাই নাম্বার এখানে এই 10 আছে, আগের মাই নাম্বারের ভিতরে ছিল আগে 15, সেই 15টা রিপ্লেস হয়ে ওইটা মুছে যাবে, মুছে যাওয়ার পরে সে কি করবে, এটা এখন নাও, হ্যাঁ রাইট নাও সে কি হবে, এখানে 10 অ্যাসাইন হয়ে যাবে, যে 15 ভুলে গিয়ে সেই মেমোরি থেকে মুছে দেওয়ার পরে এখানে 10 অ্যাড হয়ে যাবে, 10 অ্যাড হয়ে গেলে পরে কি হবে, যে প্রিন্ট ফাংশনের ভিতরে মাই নাম্বারটাকে যদি তুমি ভেরিয়েবলটাকে যদি বসায় দাও, সেক্ষেত্রে মাই নাম্বারের ভিতরে দেখো এখানে 15 ছিল, এই 15 কিন্তু আসবে না, কারণ পরবর্তীতে আমিও এই নামে আবার একটা ভেরিয়েবল ক্রিয়েট করছি, সেই ভেরিয়েবলের ভিতরে মানটা দিয়েছি 10, সেক্ষেত্রে রাইট নাও যে আমাদের মানটা থাকবে সেই মানটা সেখানে প্রিন্ট হবে, এই জন্য আমাদের এখানে 10 প্রিন্ট হয়েছে। হচ্ছে এখানে ভ্যালুটাকে চেঞ্জ করতে পারছো, দ্যাটস ইটস, ঠিক আছে, ব্যাপার হচ্ছে এটা আর কি, ক্লিয়ার? ভাইয়া আরেকবার বোঝা গেছে? নেট প্রবলেমের জন্য বুঝতে পারি নাই কিছু। আচ্ছা, তোমার নেট প্রবলেমের জন্য তাহলে তোমার রেকর্ডও হবে না নাকি? না, এখন ঠিক আছে, মাঝে মাঝে একটু প্রবলেম হয়। আচ্ছা, মানে আমি যেটা বলতে চাইছি যে তুমি যদি একটা ভেরিয়েবল আসলে এখানে মনে করো আমি ডিক্লেয়ার করেই দিলাম মান থাকবে 15, হ্যাঁ, এখন আমি চাই না আমার কিছুদিন প্রজেক্ট করার পর মনে হলো না আমাদের ওইখানে ওই মাই নাম্বার ভেরিয়েবলের ভিতরে 15 রাখা যাবে না, ওইখানে আমি 20 রাখতে চাই, কিন্তু এখানে 20 তুমি এখন কেমনে তুমি চেঞ্জ করবা, ভ্যালুটাকে চেঞ্জ করার একটা ওয়ে লাগবে, সেই ওয়েটা হচ্ছে যে তোমার এখানে মাই নাম্বারটা ভেরিয়েবলের ভিতরে 15 তুমি অ্যাসাইন তো করে দিলা, এটা আগে তোমার করা ছিল, সেক্ষেত্রে এরপরে তুমি আবারও লিখলা মাই নাম্বার হচ্ছে আবার একটা ভেরিয়েবল সেম নামে তুমি ক্রিয়েট করলা, এর ভিতরে অ্যাসাইন করলা 10, তার মানে আগে তোমার এই ভেরিয়েবলের ভিতরে 15 ছিল, এখন রাইট নাও দিয়ে দিয়ে রাখছো 10, সেক্ষেত্রে সেটা রিপ্লেসিং হবার পরে সে আসবে কত, 10 আসবে, সে কিন্তু পিছনের 15 যে আছে ভ্যালুটা সে কিন্তু মেমোরি থেকে মুছে দেবে, সে ওইটাকে ভুলে যাবে, ঠিক আছে। এর জন্য আমাদের প্রিন্ট ফাংশনের ভিতরে যে পার্সেন্ট সাইন দেওয়ার পর দিয়ে দিলাম, দেন হচ্ছে আমাদের মাই নাম্বার নামক ভেরিয়েবলটাকে যে বসাই রাখলাম, তার মানে মাই নাম্বার নামক ভেরিয়েবলের ভিতরে কিন্তু আমাদের এই আগে ছিল 15, কিন্তু 15 কিন্তু এখন নাই, এখন রাইট নাও যে রেজাল্ট হচ্ছে 10, সেক্ষেত্রে এই 10 যে ভ্যালুটা দেওয়া আছে সেই 10 ভ্যালুটা এখানে আমাদের প্রিন্ট হবে, সেক্ষেত্রে এখানে 10 কিন্তু প্রিন্ট হয়েছে, কিন্তু আমি দিয়েছিলাম কিন্তু 15, 10 দিয়েছিলাম, তার মানে এখানে কনফিউশন হওয়ার কিছু নাই, ক্লিয়ার? হ্যাঁ, বুঝছি এবার। আচ্ছা, গুড। তাইলে হচ্ছে আর একটা অ্যানাদার ওয়ে আমাদের মানে প্র্যাকটিসের ওয়ে আছে, এখানে দেখবা এখানে আরো একটা আমি যেটা বুঝেছি সেটা আরো একটা ওয়েতে এখানে বলা আছে, মানে এক কথায়, ঠিক আছে, এই এক্সাম্পল আছে আর একটা অ্যানাদার, সেটা আসলে একটু দেখবা, এখানে আর একটা আছে, এটাও দেখবা, এই ব্যাপারগুলো একই। আচ্ছা, এখন আমি যদি চাই যে আরেকটা একই সাথে যদি একটা ভেরিয়েবলের সাথে আরেকটা ভেরিয়েবলকে আমি যদি অ্যাড করতে চাই, ব্যাপারটা তো বুঝতেছো, একটা ভেরিয়েবল সেক্ষেত্রে আর একটা ভেরিয়েবল এর সাথে, মানে দুই ধরনের ভেরিয়েবলের সাথে যদি একসাথে একটু কি তারা করতে চাই, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আমাদের ভেরিয়েবলকে অ্যাড করা
যেটাকে বলা হয় যেখানে ইন্টিজার থাকবে সেক্ষেত্রে এখানে 5 দিলা, আবার নিলা ইন্টিজার টাইপে গেলা নেক্সটে 5 দিলা, y তে 6 দিলা। তুমি হচ্ছে এর কাছে হচ্ছে কি ওই x এবং y দুইটার যোগফল এই সাম নামক ভেরিয়েবলের ভিতরে রাখতে চাও, সেক্ষেত্রে তুমি হচ্ছে ইকুয়াল সাইনটা দেওয়ার পরে কি করবে, দুইটাকে এই যে প্লাস অপারেটর দিয়ে তুমি কি করবা, জাস্ট বসাই রাখবা, যেমন x প্লাস y তোমাদের যোগের মতো, হ্যাঁ, যেমন আমরা অ্যালজেব্রা করছি না ওই রকমই আর কি। যে দুইটা যোগ করে দিলা, যোগ করলে কি হবে, তো সাম হবে। তো সাম হবার পর কি হবে, যে এই x এবং y দুইটা দুই মান, তাহলে 5 এবং 6 মেলানোর পরে যে ভ্যালুটা আসবে সেটা যাবে কোথায়, সামের ভিতরে যাবে, এই ভেরিয়েবলের ভিতরে। তার মানে এখন x এবং y এর ভিতরে কিন্তু কোনো ডাটা নাই, সেই ডাটাটা চলে আসছে সামের ভিতরে। তারপর আমি কি বললাম, যে প্রিন্ট করতে বললাম, হ্যাঁ আমার এখন সামের যে ভ্যালুটা আছে সেটাকে তুমি প্রিন্ট করে দেখাও। সে যদি প্রিন্ট করে দেখায় সুন্দরভাবে, সেক্ষেত্রে কি করবে, সেখানে যেহেতু আমাদের সুন্দরভাবে যদি দেখতে চাও, সেক্ষেত্রে আমাদের ফরম্যাট স্পেসের মাস্ট বি তোমার স্টার্টিং এ দিতে হবে ফাংশনের ভিতরে, দেন একটা কমা দেওয়ার পরে তুমি হচ্ছে সাম ভেরিয়েবলটা এখানে বসাবা, কারণ তুমি সাম ভেরিয়েবলের ভিতরে যে ডাটাটা আছে, যে আসলে ভ্যালুটা আছে, তুমি সেই ভ্যালুটাকে দেখতে চাচ্ছ। সেক্ষেত্রে এখানে কিন্তু 5 এবং 6 এর যে ভ্যালু আমাদের 11, সেটা কিন্তু সে আসলে আমাদের এখানে আমাদের কনসোলের আউটপুটে কিন্তু সে দেখাই দিছে। ক্লিয়ার? আচ্ছা, এরপর যদি তুমি চাও মাল্টিপল ভেরিয়েবল, যে আমি একের অধিক ভেরিয়েবল আসলে কেমনি ডিক্লেয়ার করে, হ্যাঁ, তাহলে কি কি করা যায়, তাহলে আরেকটা ওয়ে আছে, সেই ওয়েটা সুন্দরভাবে নোট করাও, সেটা হচ্ছে কমা সেপারেটেড করতে হবে। যে একটা লিস্টের ভিতরে তুমি এটা কমা সেপারেট আকারে রাখলে সেক্ষেত্রে একটার সাথে তুমি একের অধিক ভেরিয়েবল রাখতে পারবা। কাইন্ড অফ হচ্ছে এরকমের, যেমন এখানে ইন্টিজার x দেয়া আছে, যে এখানে x এর মান 5 রাখলাম, আবার কমা দিলাম, আমি কিন্তু নতুন লাইনে গেলাম না, আমি এই ভিতরেই মানে আবার রাখতে চাচ্ছি y এর ভিতরে হচ্ছে এখানে কিন্তু টাইপ বলে দিচ্ছে একবারে, যে এখানে ইন্টিজার টাইপ, তার মানে এখানে x y এবং z তিনটা ভ্যালু থাকবে ইন্টিজার, আর তিনটার ভ্যালু হচ্ছে তিন ধরনের থাকবে, একটা 5 একটা 6 আর একটা হচ্ছে কি, তো এখানে 50 বলা আছে, তার মানে এটা 5 6 আর এটা 50। হ্যাঁ, আচ্ছা, তার মানে হচ্ছে তোমার এখানে যদি আবার সেটাকে দেখতে চাও, তাহলে কি করতে হবে, যেহেতু আমি x এর ভিতরেই রাখছি তিন ধরনের ভ্যালুকে, সেক্ষেত্রে আমার এখানে তিনটা একটার x দিলে তো হবে না, কারণ আমি হচ্ছে যদি এটা রেজাল্ট দেখতে সবগুলো, তাহলে x ও দিতে হবে, y দিতে হবে, z ও দিতে হবে, তাহলে আমাদের x প্লাস 1 প্লাস z। হ্যাঁ, সেক্ষেত্রে তিনটাকে আমি যদি যোগ করে দেই, সেক্ষেত্রে কিন্তু সে সুন্দর করে একটা রেজাল্ট আমাদের এখানে মার্জ করে 61 কিন্তু সে আমাদের প্রোভাইড করছে। দেখছো, এটা হচ্ছে তোমার মাল্টিপল ওয়ে একটা ভেরিয়েবল আসলে তুমি কেমনে লিখতে পারো, সেটা লেখার জন্য একটাই আমাদের রিকোয়ারমেন্ট, সেটা হচ্ছে তুমি কমা সেপারেট দিতে হবে, যে লিস্টের ভিতরে লিখতেছো সেই লিস্টের ভিতরে কমা সেপারেট থাকতে হবে। ঠিক আছে, যে একটা কমা লাগবে, যে কমা দেবা, ওয়াইটা শেষ হইলে একটা কমা দেবা, জেড শেষ হইলে লাস্টে যেহেতু শেষ, সেক্ষেত্রে একটা সেমিকোলন দেবা, লাস্টটা আমাদের লাগে না। ঠিক আছে, এখন এখানে আরেকটা এক্সাম্পল আছে এরকমের লেখা, সেটা তোমরা দেখবা। এবার আমি আসি ভেরিয়েবলের ভিতরে। ভেরিয়েবল আজকে আমি ভেরিয়েবলের ভিতরেই থাকতেছি, যেহেতু ফার্স্ট ক্লাস এবং হচ্ছে একদম জিরো থেকে শুরু করছি, তোমাদের প্রথমেই যদি এত ফার্স্ট আঁকাই তোমাদের আসলে মাথায় ঢুকবে না। আজকে ভেরিয়েবলটা পর্যন্ত থাকবে, ডাটা টাইপ আমি নেক্সট ক্লাসে শেখাবো। আচ্ছা, এখন যদি একটা ভেরিয়েবলের নাম তুমি সুন্দর ওয়েতে লিখতে চাও, তার ওয়েটা কি, যেমন আমি বলছি তোমার মনের খুশি মতো তুমি ভেরিয়েবলের নাম দিতে পারো, কিন্তু নাম দেওয়ার আগে একটা গ্রামাটিক্যালি রুলস আছে, যে এই রুলস ফরম্যাট তোমার ফলো করতে হবে, দেন তোমার হচ্ছে ভেরিয়েবলের নামটা তোমার দিতে হবে। তাহলে আমি কি করতে পারি, আচ্ছা এখন সিতে সবসময় মাস্ট বি তোমার আইডেন্টিফাই করতে হবে একটা ইউনিক নাম দ্বারা, যেমন একটা ইউনিক নাম দিতে হবে মাস্ট। তারপর বলছে যে সেই নামটা, সেই যে ইউনিক একটা নাম দিলাম, সেই ইউনিক নামটাকে আমরা বলতে পারি, যদি আমাদের প্রোগ্রামিং এর ভাষায় করে সেটাকে কিভাবে ডাকবো, সেটাকে বলবো আইডেন্টিফায়ার। হ্যাঁ, আইডেন্টিফায়ার, যে তোমার একটা পরিচিতি আছে, যে তোমার নাম আছে, তোমার হচ্ছে বয়স আছে, তোমার লোকেশন আছে, বাসা বাড়ি আছে, হ্যাঁ, তুমি কোন প্রতিষ্ঠানে বা কোন ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছো, কোন সাবজেক্টে পড়াশোনা করতেছো, মানে তোমার ফুল একটা ডাটা সেট আছে। তার মানে হচ্ছে তোমার একটা পরিচয় আছে, ঠিক একটা ভেরিয়েবলের একটা পরিচয় আছে, তার দিক থেকে কিরকম। হ্যাঁ, সেক্ষেত্রে এখানে আইডেন্টিফায়ার যদি হয়, সেক্ষেত্রে আমরা কি বলতে পারি, যেমন আমি যদি এখানে এখানে উদাহরণ দিয়েছে লাইক
এক্স এবং ওয়াই যদি হচ্ছে আমাদের শর্ট নাম হয়, সেক্ষেত্রে এটাকে আমরা কিভাবে লিখতে পারি সেটা আমি দেখাচ্ছি। অথবা এক্স ওয়াই এরকমের দিয়ে লিখতে পারো, অথবা তুমি দিতে পারো যেমন এস সাব টোটাল ভলিউম। তার মানে এখানে দেখো এই এক্স এবং ওয়াই কিন্তু দুইটাই ক্যাপিটাল স্মল ছিল, আবার এখানে এজও স্মল ছিল, সামও স্মল ছিল। ইভেন পরবর্তী যে লাইনটা এখানে টোটাল কিন্তু স্মল ছিল, দেন আমাদের প্রথম যে লাইনটা সেটা কিন্তু মানে প্রথম যে ওয়ার্ডটা শুরু হয়েছে যেমন ভলিউমের বি কিন্তু বড় হাতে, তার মানে এটা ক্যামেল কেস সিস্টেমের, ঠিক আছে। তার মানে ছোট হাতে প্রথম, তারপর বড় হাতের, মাঝখানে কিন্তু স্পেস নাই, মাঝখানে স্পেস কিন্তু তুমি দিতে পারবা না। বুঝছো? ভাইয়া বুঝছি। আচ্ছা, এটা তোমাদের রিকমেন্ডেশন থাকবে যে তুমি কি রকমের আসলে একটা আন্ডারস্ট্যান্ডেবল আসলে মেইনটেনেবল কি রকমের একটা ভেরিয়েবল তুমি আসলে লিখবা। এখন এখানে যদি একটা ফরম্যাট দেওয়া আছে, এখানে বলছে এই ফরম্যাটটা গুড ফরম্যাট, কেমনে গুড হইলো যে এখানে বলছে ইন্টিজার টাইপের ডাটা দিয়ে রাখলো, তারপর মিনিটস পার আওয়ার। এখন মিনিট হচ্ছে দেখো মিনিটস এর এম কিন্তু ছোট হাতের, তারপর কোনো স্পেস নাই, একই সাথে পার, পার হচ্ছে পারের পি কিন্তু বড় হাতে রাখছে, তারপর আওয়ার্স, আওয়ার্স এর এস কিন্তু বড় হাতে। তার মানে পি এবং এস কিন্তু এই প্রথম মানে স্টার্টিং মানে নতুন একটা তোমার ওয়ার্ড শুরু হওয়ার প্রথম যে ওয়ার্ডটা থাকে সেটা সবসময় বড় হাতে লেখা লাগে, এই হচ্ছে আরেকটা প্যাটার্ন লেখা। তাহলে এরকমের তুমি লিখতে পারবো, এতে তোমার যত বড় লাইন হোক না কেন এটা ভেরিয়েবলে ডাজন্ট ম্যাটার, এর ভিতরে তুমি হচ্ছে 60 রাখলাম, ম্যাটার না। কিন্তু তুমি যদি এইরকমের লেখো ইন্টিজার এ ইকুয়াল হচ্ছে 60, হ্যাঁ, এখন হচ্ছে কি হবে, সেক্ষেত্রে কিন্তু এটা একটা গুড প্র্যাকটিস না, হ্যাঁ, নট ইজি। এটা কিন্তু তোমার বুঝতে সুবিধা হবে না, কিন্তু এটা বুঝতে সুবিধা হবে। এই জন্য একটা গুড ফরম্যাট, একটা ব্যাড ফরম্যাট তোমার এখানে শো করানো হয়েছে। তবে একটা রুলস আছে, একটা তোমার ভেরিয়েবলের ভিতরে যে একটা ভেরিয়েবল লেখার জন্য তোমাদের কিছু মেইনটেইন করা লাগবে রুলস। সেই রুলগুলো যদি আমি বলি, যেমন প্রথমত তোমার বলছে নেম ক্যান কন্টেইন লেটার ডিজিট এন্ড অ্যাড্রেস কোড। নামটা কি হইতে হবে, তোমার লেটারস এর হইতে হবে, যে কোনো ডিজিট হইতে হবে, অথবা তোমার আন্ডারস্কোর হইতে হবে, নট হাইপেন। এখানে কিন্তু হাইপেন বলে নাই, আন্ডারস্কোর, ঠিক আছে। হলো, তারপর নাম মাস্ট বিগিন উইথ এ লেটার ওয়ার আন্ডারস্কোর। তার মানে মাস্ট নেমটা শুরু হইতে হবে সবসময় কি দিয়া, যে লেটারটা শুরু হইতে হবে মনে করো কি বলছে এখানে বিগিন উইথ লেটার, মানে লেটারটা লেটার ওর আন্ডারস্কোর দিয়ে শুরু হইতে হবে তোমার ভেরিয়েবলের নামটা। অথবা আরেকটা আছে অবশ্যই আরেকটা জিনিস, এখানে নাম কিন্তু কেস সেনসিটিভ। কেস সেনসিটিভ মানে কি, এখানে বলা হয়েছে যেমন বড় হাতের ছোট হাতের এ মাই লেখা হয়েছে, তারপর বার, মাই বার মানে মাই ভেরিয়েবল। মাই ভেরিয়েবলের দিয়ে কিন্তু বড় হাতের, এইটা কিন্তু এক ধরনের জিনিস। আবার এখানে সব ছোট হাতের মাই বার, কিন্তু দুইটার কিন্তু সেমই মিনিংস বোঝাচ্ছে, কিন্তু তোমার দুইটার কিন্তু লেখার স্টাইল ভিন্ন, একটা স্মল একটা মানে একটা বলা হয় ক্যামেল কেস, আর একটাকে বলা হয় তোমার স্মল লেটার, যেটাকে বলে না কেন। এখন এখানে ডিফারেন্স কিন্তু দুইটা আসলে আছে ভেরিয়েবলের ভিতরে। কারণ কি, এই দুইটাই সম্পূর্ণ আলাদা আলাদা। কারণ এখানে তুমি যেটা মিনিং বোঝাচ্ছ ঠিক আছে ফাইন, এখানে যেটা বোঝাচ্ছ ফাইন, কিন্তু কম্পিউটার কিন্তু দুইটাকে দুই ধরনের জিনিসপাতি বলবে, দুই ধরনের ভেরিয়েবল বলবে, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে কেস সেনসিটিভ, যেটা হচ্ছে তুমি সেটা ফলো করো। আচ্ছা, কিন্তু নামের শুরুতে কখনো হোয়াইট স্পেস হবে না। হোয়াইট স্পেস মানে তুমি এটা স্পেস দিতে পারবে না, ফাঁকা জায়গা দিতে পারবে, আর সেপারেট ক্যারেক্টার দিতে পারবে না। লাইক তোমার হচ্ছে এখানে হ্যাশ পার্সেন্ট সাইন দেওয়া আছে, হ্যাঁ, এইগুলো আসলে তোমার ইউজ করাই যাবে না। তবে ডলার সাইন ইউজ করা যায়। হ্যাঁ, এখানে দেখো রিজার্ভ ওয়ার্ড আছে, কিছু রিজার্ভ ওয়ার্ড আছে যেগুলো তোমার আসলে ইউজ করা, যেমন কাইন্ড অফ মনে করো তোমার ইন্টিজার টাইপটা বলো, ইন্টিজারটা হচ্ছে কি তোমার ডাটার টাইপ, সেক্ষেত্রে এটা একটা রিজার্ভ ওয়ার্ডের ভিতরে পড়ে যায়, সেক্ষেত্রে এটা তুমি কখনো ইউজ করতে পারবে না নামের শুরুতে, সেক্ষেত্রে সে আসলে ইউজ দেবে। বুঝতে পারছো ব্যাপারগুলো? হ্যাঁ বুঝছি। তবে আরেকটা ব্যাপার আছে, তুমি চাইলে সেম ভ্যালু তুমি মাল্টিপল ভেরিয়েবলের সাথে সেম টাইপের আসলে ডাটাগুলো নিয়ে কাজ করতে পারো। সেটা আসলে একটা রিয়েল লাইফ এক্সাম্পল এখানে দেওয়া আছে, যেখানে বলা আছে যেমন এই যেখানে ইন্টিজার মাই ইন্টিজার অথবা মাই নাম্বার, পর এখানে ইন্টিজার টাইপটা দিয়ে বলছো, আবার মাই ক্যারেক্টার, এখানে টাইপটা দিয়েছো ক্যারেক্টার টাইপ, একটা ইন্টিজার টাইপ একটা ক্যারেক্টার টাইপ। সেক্ষেত্রে কি তোমার দুই ধরনের দুইটা টাইপ, সমস্যা নেই, কিন্তু ভেরিয়েবলের নাম দুইটারই এক, ডাজন্ট ম্যাটার, কিন্তু টাইপ তো দুইটা ভিন্ন জিনিস। ওকে, এখানে তোমার এই এটাকে এই কনফিউশনটাকে অ্যাভয়েড করতে হবে।
ক্লিয়ার? এখন আমি যদি আরেকটা রিয়েল লাইফ এক্সাম্পলের দিকে যাই, এখানে যে এখানে যেটা বলা আছে, একটু ওপেন করি। শোনা যাচ্ছে তো আমার কথা? হ্যাঁ ভাইয়া শোনা যাচ্ছে। আচ্ছা ফাইন। এখন এখানে দেখো ইন্টিজার ফাংশনের ভিতরে আমি অনেক হাজিবেজি অনেক কিছু লিখছি, যে এখানে স্টুডেন্ট ডাটা লিখছি। স্টুডেন্ট ডাটার ভিতরে কি থাকতে পারে? স্টুডেন্টের আইডি থাকতে পারে, স্টুডেন্টের এজ থাকতে পারে, স্টুডেন্টের আসলে ফি থাকতে পারে, তার সেমিস্টার ফিটা থাকতে পারে, স্টুডেন্টের গ্রেডটা থাকতে পারে, সে এ প্লাস পাইলো না, বি পাইলো না, সি পাইলো না, এফ পাইলো। হ্যাঁ, এখন সেক্ষেত্রে এখানে আমি কি রাখছি? সবগুলোকে টাইপ রাখছি কিন্তু ইন্টিজার। দেখো খেয়াল করে, এখানে ইন্টিজারের ভিতরে আইডি ইন্টিজার, ফাইন, ঠিক আছে, ইন্টিজার। একটা স্টুডেন্ট আইডি ইন্টিজার হইতেই পারে, ফাইন। কিন্তু এখানে স্টুডেন্ট এজটা ইন্টিজার হইতে পারে, তাও বুঝলাম। ফ্লোট স্টুডেন্ট ফিটা কিন্তু ফ্লোটে হইতে হবে, কারণ এখানে ইন্টিজার হয় না। কারণ তোমার কাছে পাইতে পারে যে 15,000 টাকা 0.25 পয়সা, এরকম কিছু হইতেই পারে, স্বাভাবিক, অস্বাভাবিক কিছুই না। তারপর তোমার স্টুডেন্ট নাম, যেহেতু তোমার নাম বা তোমার গ্রেড বা তোমার পয়েন্ট, সিজিপিএ, এটা কোথায় থাকতে পারে? অবশ্যই থাকতে পারে ক্যারেক্টার টাইপের আছে ডাটা টাইপের ভিতরে, সেক্ষেত্রে ডাটা টাইপটা ক্যারেক্টার লেখলা কর। তারপর হচ্ছে স্টুডেন্ট গ্রেড একটা আছে, ভেরিয়েবলের নাম লেখলা, দেন এখানে বি দিলা। হ্যাঁ, তোমার গ্রেড হচ্ছে বি, ফাইন। এখন এটাকে প্রিন্ট করা দরকার, তাহলে এটাকে প্রিন্ট করতে পারি কেমনে? এখানে ভেরিয়েবল গুলোকে প্রিন্টের ভিতরে, ফাংশনের ভিতরে সবগুলোকে কল করতে হবে। কিরকম কল করতে হবে? প্রথমত একটা, দুইটা, তিনটা, চারটা আমাদের ডাটা টাইপ, চারটার জন্য আমি চারটা প্রিন্ট ফাংশন নিলাম। তারপর আমি চাইলে একটার ভিতর দিতে পারতাম, সেই প্রসেস সামনের দিকে গেলে আসলে বোঝাবো, এখন না বোঝানোই বেটার। এখন এই সহজ হইতে শিখো, যেখানে চারজনের জন্য চারটা আমি প্রিন্ট ফাংশন নিলাম, এর কাজ হচ্ছে সবগুলোকে প্রিন্ট করা। তাহলে স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট এজ, স্টুডেন্ট ফি, স্টুডেন্ট গ্রেড, এবার সে প্রিন্ট করবে। তাহলে দেখবা ফরম্যাট স্পেসিফায়ার কোনটা কি ধরনের। ইন্টিজারের জন্য এই ইন্টিজার দুইটা আছে, সেক্ষেত্রে দুইটার জন্য ডি হবে, তার মানে এগুলো ফরম্যাট স্পেসিফায়ার ডি। আচ্ছা, তাহলে স্টুডেন্ট আইডি ফরম্যাট স্পেসিফায়ার ডি দেওয়ার পরে আমি এখানে ব্যাকস্ল্যাশ এন দিলাম, যে স্টুডেন্টের আইডি পর নতুন লাইনে আবার দিয়ে স্টুডেন্টের এজটা প্রিন্ট হবে, ইনলাইন ভাবে হবে না, সামনাসামনি হবে না। ওকে ফাইন। এবার আসলে স্টুডেন্ট এজটা আমি প্রিন্ট করলাম, যেহেতু এটা আমাদের ইন্টিজার, এটা লিখলাম। এবার আসলে স্টুডেন্টের ফিটা কিন্তু হচ্ছে আমাদের ইন্টিজার না, এটা ফ্লোট, সেক্ষেত্রে এফ দিচ্ছে, ঠিক আছে, সেক্ষেত্রে এফ আসছে। এবার প্রিন্ট স্টুডেন্ট গ্রেড, গ্রেড কিন্তু ক্যারেক্টার টাইপ, সেক্ষেত্রে সি দিচ্ছে, তার মানে প্রিন্ট করলে এরকমের, তারপর এটা দিয়ে দিয়ে শেষ করে দিলাম কোডটাকে। তাইলে এখন আমাদের এই রকমের একটা সুন্দর করে রেজাল্ট দেবে। স্টুডেন্ট 15 আইডি, তার বয়স 23, তার কাছে এতগুলো টাকা পড়ে, হ্যাঁ, তার হচ্ছে স্টুডেন্টের গ্রেড হচ্ছে এত। ক্লিয়ার? এখন তোমাদের কাজও হবে এটা, তোমাদের যার যার আসলে যার যার ক্লাস করছো সবার হোমওয়ার্ক হিসেবে থাকবে যে এই রকমের তোমাদের স্টুডেন্টের আইডি, স্টুডেন্টের এজ, স্টুডেন্টের ফি, স্টুডেন্টের গ্রেড, এইগুলো রাখার জন্য ভেরিয়েবল ক্রিয়েট করার পরে এগুলো প্রিন্ট করবা, ঠিক আছে? কি ভাইয়া স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট এজ, স্টুডেন্ট ফি, স্টুডেন্ট গ্রেড এগুলো? হ্যাঁ, এই কোডটা তোমাদের হোমওয়ার্ক হিসেবে থাকবে। এই কোডটা তোমরা জাস্ট আমার হচ্ছে খাতায় 2 বার লিখবা, দেখে দেখে। হ্যাঁ, খাতায় 2 বার লিখে আমাদের গ্রুপে সেন্ড করে দেবা। খাতায় লিখতে হবে, নট কম্পিউটার। মানে আপনাকে খাতায় লিখে দেব? খাতায় লেখার পরে গ্রুপ ওই স্ক্রিনশটটা আমারে ওইখানে দিতে হবে। তাইলে তোমাদের মোটামুটি আজকের ক্লাস হচ্ছে, তাইলে এই আমি যদি একটু রিকাপ দেই যে আজকে কি থাকলো, যে আমি বেসিক কথাবার্তা প্রথম থেকে শুরু করছি, সিনট্যাক্স, আউটপুট, কমেন্ট, ভেরিয়েবল। আজকে ভেরিয়েবলে রাখছি কারণ ফার্স্ট ক্লাস। তোমাদের আজকের কাজ হবে এই ভেরিয়েবল নিয়ে পড়াশোনা করা। এখন আমি আর একটা ওয়েবসাইটের নাম বলবো, সুবিন ভাইয়ার তো চেনো, সুবিন ভাইয়ার সুন্দর বই আছে, এখানে বিনামূল্যে পড়া যায়, তুমি চাইলে টাকা দিয়ে কিনেও পড়তে পারো। এই ওয়েবসাইটে যাবা cpbook.subin.com। এখানে গেলে পরে তুমি হচ্ছে এই বইটা পাবা, সম্পূর্ণ বাংলা ভাষায় লেখা, তার 3 খণ্ডের 3টা বই আছে। এখন এটা প্রথম খণ্ড, এখানে তোমার গণিতে যদি কারো প্রবলেম থাকে, গণিতের এই যে গণিত কাগজ, এই বইটা পড়তে পারো। এইটার যদি পিডিএফ কেউ চাও আমি আসলে দিতে পারবো, আমার কাছে আছে। আবার আমরা যখন একটু অ্যাডভান্স লেভেলে যাবো, তার একটা বই আছে 52টা প্রবলেম, এই যে 52টা প্রোগ্রামিং সমস্যার সমাধান করতে পারবা, তার আরো অনেক বই আছে, তাদের সাথে কানেক্টেড থাকলে আপডেটগুলো পাওয়া। এখানে দেখো বইয়ের ভূমিকা আছে, সূচি আছে, ভিডিও লেকচার আছে, যদি কারো ভিডিও দেখা লাগে এখানে ক্লিক
ক্লিক করলে তার ইউটিউব পেজে নিয়ে যাবে, তারপর প্রোগ্রামিং সমস্যা, প্রোগ্রামিং রিলেটেড আর্টিকেল, হ্যাঁ, তার হেল্প নেওয়ার জন্য কিছু ফেসবুক পেজ আছে, এখানে এগুলো যাওয়ার পর তার এটা শেখার পর তার কিন্তু পাইথনও বই আছে, এটা বাংলা ভাষায়, সেটা পড়তে গেলে এই ঠিকানায় যেতে হবে। আর এখানে দেখো আমরা যেহেতু আজকে ভেরিয়েবল শিখছি, দেখো ভেরিয়েবল কই আছে খুঁজো। এই যে এখানে দেখো কত সুন্দর করে আছে না, বাংলায় লেখা আছে। এরকমের রিসোর্স তোমরা পাইতেছো, গাইডলাইন তোমাদের পরবর্তীতে থাকে, তোমাদের সুন্দর করে এখানে বললে দেওয়া হয়েছে, তোমাদের সুন্দর করে স্ক্রিনশট দেওয়া হয়েছে। কেউ যদি আসলে একটা প্রোগ্রাম নাও বোঝো, তাও কিন্তু এখানে বোঝানো হয়েছে কেমনে ফাইলটাকে সেভ করবা, সেটাকে রান করবা, কোনো এরর আসলে কেমনে সলভ করবা। হ্যাঁ, এইগুলো কিন্তু এখানে বলা আছে সম্পূর্ণ বাংলায়। এই পরবর্তী অধ্যায় এরকমের পড়বা, জানবা, আর আসলে কোড ব্লকসে প্র্যাকটিস করবা। হুম, এই যে এখানে এটা দেখে দেখে জাস্ট তুমি কি করলা, কোড করার পরে এখানে তার সাথে মিলে যায়, তার অ্যান্সারের সাথে আসলে হইল কিনা, তারপরে এইরকম দেখলা, এরকমের করতে 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 জাস্ট এই বইটাকে শেষ করবা। তুমি যখন পড়াশোনা করবা তখন আছে জাস্ট এই ট্যাবটা অন করে রাখবা, চাই এটাকে বুকমার্কও করে রাখতে পারো এখানে, ঠিক আছে, এটা বুকমার্ক করে রাখতে পারবা। এই আর কি, এটা সম্পূর্ণ বাংলায় লেখা একটা বই, তোমরা যদি কিনতে না চাও সেক্ষেত্রে এখান থেকে পড়তে পারো। হ্যাঁ, এই আর কি। এটা চাইলে পিডিএফও আছে, এটাও নিতে পারো, সমস্যা নেই। এই তাইলে তোমাদের কাজ হচ্ছে এটা আর কি। বুঝতে পারছো? জি ভাইয়া। তাহলে তোমাদের কাজ হবে কি, ওই যে আমি বললাম লাস্টে তোমাদের স্টুডেন্ট আইডি, তোমাদের সেমিস্টার ফি, আর তোমাদের হচ্ছে গ্রেড, কার কোন সেমিস্টারে গ্রেড আছে সেইটা আসলে প্রিন্ট করার পরে আমার আসলে খাতায় 2-3 বার লেখা ছবি এখানে শেয়ার করবো, এটা গ্রুপে বলে দিও যে তোমাদের রেজিস্টার আছে এটা। ঠিক আছে, যতটুকু অ্যাডভান্স লেভেলে থাক না কেন, আমি যেহেতু 0 থেকে শুরু করছি, যে 0 থেকে আগাও। ঠিক আছে, ঠিক আছে, তাইলে তোমাদের